সুপ্রদর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে। এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ, মৃত্যু এবং আহতর সংবাদ আমরা জেনেছি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA। এছাড়াও আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা কামাল। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব ABM মোশাররফ হোসেন, আপনি জানেন যে আগামী 11ই নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম ধাপ নির্বাচন শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচন নিয়ে চারিদিকে এক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে। বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘাতের সংবাদও আমরা পাচ্ছি। আপনারা প্রতীক নিয়ে এই নির্বাচন নেই, শুনতে চাই আপনার কাছ থেকে। কোনো কোনো স্থানে দু একজন বিএনপির নেতা সমর্থক কর্মী নামে বেনামে ভিন্ন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে। তাহলে নির্বাচন থেকে কেন দূরে সরে এলেন জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমার দুই সহ আলোচককে। আসলে আপনি যে কথাটি বলেছেন, আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের মহাসচিব থেকে শুরু করে নেতৃবৃন্দ বলেছে যে বর্তমান নির্বাচন যেই কথাটা আপনি উচ্চারণ করলেন, বাংলাদেশে তো বর্তমানে কোনো নির্বাচনই নেই। এখানে সরকারি দলের জয় জয়কার। আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বাংলাদেশের নির্বাচনগুলির অবস্থা কি, যে আপনাকে একটি পরিবেশ তৈরি করতে হবে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নির্বাচনে প্রচারের সুযোগ দিতে হবে এবং সকল ভয় বৃত্তির ঊর্ধ্বে যারা ভোটাররা ভোট দিতে পারে এই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে। কিন্তু বাংলাদেশে এটা দীর্ঘদিন পর্যন্ত অনুপস্থিত। আমি যদি আপনাকে দু একটি উদাহরণ দিই, আপনি যে কথাটি বলেছেন, আপনি গতকাল বা আজকের পত্রিকা যদি আপনি দেখেন যে আপনি 600 কত জনের কথা বললেন, 28 জন, 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজকে পত্রিকা আপনি দেখবেন যে 155 জন উইদাউট কন্টেস্টে চেয়ারম্যান জিতে গেছে। 53 জন, 53 কোনো পেপারে 55, কোনো পেপারে 53 জিতে গেছে। অর্থাৎ যে ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে তৃণমূল নেতৃবৃন্দর একটি কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেখানে 153 বলেন অথবা 55 বলেন যদি জয়যুক্ত হয়ে যায়, সেখানে নির্বাচন কতটুকু হবে এটা তো আমরা সহজে বুঝতে পারি। প্রতিদ্বন্দ্বিতা নাই, কারণ প্রথম প্রধান বিরোধী দল যদি একটা নির্বাচন বর্জন করে তো সেখানে তো মূল প্রতিদ্বন্দ্বিতাই আর থাকে না। আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার কথা হলো যে আমরা যে একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা নির্বাচন বর্জন করেছি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বাংলাদেশের নিবন্ধনকৃত 43টি দলের মধ্যে আরো তো রাজনৈতিক দল আছে এবং এই সরকার যাদেরকে বিরোধী দল হিসাবে তৈরি করেছে, বাংলাদেশ জাতীয় পার্টি, তারা কোথায়? আজকে তাদের শরিক দল ওয়ার্কার্স পার্টি বলেন, জাসদ বলেন অথবা অন্যান্য দলগুলি বলেন, তারা কোথায়? কেউ কিন্তু নির্বাচন করছে না, কারণ সবাই জানছে এই নির্বাচনে প্রার্থী নির্ধারিত, ফলাফল নির্ধারিত, জনগণের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এরপরও আপনি দেখবেন, এরপরও দু এক জায়গায় আপনি যে কথাটি বলছেন, ছিটা ফাটা কেউ স্বতন্ত্র বা অন্য বিদ্রোহ প্রার্থী দাঁড়িয়েছে। আপনি যদি গত পরশুদিন 29 তারিখ দেখেন, আপনি নাটোরের আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেছে, নৌকার যারা ভোট দেবেন না এদের কাউকে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এটা সকল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে, খবরও দেখিয়েছে। আপনি যদি এই শরীয়তপুর ঢাকার পাশে আপনি সেখানে দেখবেন যে সেখানে একটা সদর ইউনিয়নের সকল চেয়ারম্যান 9 জন, সেটা জাল, হ্যাঁ 9 জন ইউপি সদস্য এবং মহিলা 13 জন, 13 জনের সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। বলা হচ্ছে স্বাক্ষর জাল করে, স্বাক্ষর জাল হলে সেটা নির্বাচন কমিশন তো সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, বরং স্থানীয় নির্বাচন যিনি কর্মকর্তা আছে উনি বলেছে মাননীয় MP সাহেবের ডিজায়ার অনুসারে আমরা করতে বাধ্য হয়েছি।
উনি কিন্তু আলোচনা বাধ্য হয়েছি। সুতরাং আপনি যে কথাটি বলেছেন আমরা কেন নাই, এই যে উদাহরণগুলি আপনাকে আমি দিলাম যে আজকে নৌকা ছাড়া কেন্দ্রে যাওয়া যাবে না, সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, অন্যদেরকে কোনো ফিল্ডে যাওয়া দিচ্ছে না, এরপরও দেখবেন আপনার তারপরও টুকটাক দু এক জায়গায় আওয়ামী লীগের মধ্যে যেখানে নৌকা এবং বিদ্রোহী হচ্ছে সেখানে ইতিমধ্যে 8 জনের মতো লোক মারা গেছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, অর্থাৎ তারা নিজেদেরকেও সহ্য করতে পারছে না। তো সেখানে বাংলাদেশের নির্বাচন কিভাবে সম্ভব, এটা তো আপনি সহজেই বোঝা যাচ্ছে। জি জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, ইউপি নির্বাচন নিয়ে আপনার নিজ দল আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের অস্বস্তি আছে। আজকে আপনার দলের সাধারণ সম্পাদকও এ নিয়ে কথা বলেছেন। কিন্তু সব কিছু বাদ দিয়ে যদি বলি যে ইউপি নির্বাচনে যেই স্বতঃস্ফূর্ততা থাকে, যেভাবে একটি নির্বাচন হয় দেখি আমরা ইউপি নির্বাচন, সেই প্রতিদ্বন্দ্বিতা এখন অনুপস্থিত। সরকারের দুই গ্রুপের মধ্যে আমরা সংঘর্ষ সংঘাত দেখছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা এনটিভি দেখছেন রাত জেগে এবং আমার বিজ্ঞ আলোচক। এবং ইউপি নির্বাচন নিয়ে আমাদের মোশাররফ ভাই অনেকগুলো কথা বলেছেন, যেগুলো চিরাচরিত কথা আমরা সবসময় শুনে আসি। মানে জাতীয় নির্বাচনেও যেমন তাদের স্ট্যান্ডটা থাকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনও ঠিক তেমনই, বা একটা পৌর নির্বাচনও, স্থানীয় সরকার নির্বাচনও একই ধরনের তাদের অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি। তো সবচেয়ে বড় কথা হলো যে যখন জাতীয় নির্বাচন হয় সেখানে একটা ক্ষমতার বদলের একটা সম্ভাবনা থাকে। সেই নির্বাচনটা নিয়ে প্রতিটি রাজনৈতিক দল, পক্ষ বিপক্ষ খুবই সিরিয়াস থাকে। মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ধারণাটা এইরকমই। কিন্তু একটা স্থানীয় যে নির্বাচন, সরকারের যে নির্বাচন, যে একটা ইউনিয়ন পরিষদে, সেইটা আসলে হয়েছে কি, যারা ইউনিয়নে বসবাস করে সেখানে যতই আমরা দলীয় নির্বাচন হিসাবে এটাকে দেখি না কেন, সেখানে স্থানীয়ভাবে একটা ইউনিয়নের ভিতরে প্রত্যেকেই যারা রাজনীতি করে তাদের আত্মীয় স্বজন সব মিলায় আমরা একই সাথে বন্ধু বান্ধব কিন্তু বসবাস করি, যেখানে এইভাবে মানে দলীয় ব্যাপারটা বা ক্ষমতা বদলের ব্যাপারটা তো সিরিয়াস না। কিন্তু আমি বুঝি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে বিএনপি জাতীয় নির্বাচনের মতো একটা স্থানীয় নির্বাচনকে একইভাবে কিভাবে বয়কট করে। এটা তো বয়কট করার কথা না। উনি আপনার বক্তব্য দেওয়ার সাথে সাথেই উনি একই ধরনের তোতা পাখির মতো জাতীয় নির্বাচনে যেভাবে কথা বলেন, স্থানীয় সরকারের ঠিক একইভাবে কথা বলছেন। কোনো পরিবেশ নাই, এখানে একটা ভয় ভীতির ব্যাপার আছে। না, যে ব্যাপারগুলোর কথা উনি বারবার বলছেন যে ভয় আছেন, এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই। একটা ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেখানে নির্বাচনের পরিবেশ নাই, এটা কেমন কথা? ওনারা নিজেরাই তো নির্বাচনের পরিবেশ করে নেবেন, যারা এখানে প্রার্থী আছেন। এখানে তো সরকার থেকে তেমন কোনো প্রভাব করা হয় না, স্থানীয়ভাবে নির্বাচন হয়, স্থানীয়ভাবে তারা সব কিছু মানে কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি গ্রামে যদি নির্বাচন আপনি দেখে থাকেন বা একটা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন যদি আপনি করে থাকেন, ওখানে দেখবেন যে জাতীয় নির্বাচনের মতো ওই ধরনের কোনো ব্যাপার কিন্তু সেখানে ঘটে না। তো এখানে বিএনপি একটা জিনিস প্রমাণ করতে চায় বারবার, তারা মানে যে কারণে এই নির্বাচনগুলো বয়কট করছে, যে না নির্বাচনে আমরা যাব না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, কেননা নির্বাচনে গেলে ওনারা আমাদেরকে ভোট দিতে দিবে না, ভয় ভীতি দেখাবে। একই জিনিস প্রত্যেকটা নির্বাচনে তারা এটা প্রমাণ করার কিন্তু চেষ্টা করছে। এর বাইরে কি কোনো কিছু হয়েছে যে না এই ওনাদের না, এই যে এই আমাদের যে স্থানীয় যে নির্বাচনটা হচ্ছে সেটা, আপনি যে একটা কথা বললেন যে আওয়ামী লীগের ভিতরে অস্বস্তি বা এই ধরনের বিষয়গুলো আছে, হ্যাঁ কিছুটা আছে। কারণটা হলো এখানে যেহেতু বিএনপি এখানে নির্বাচনে আসে নাই সাংগঠনিকভাবে, বাট কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু বিএনপির 1-2 করে কিন্তু ক্যান্ডিডেট আছে। যেমন আমার এলাকায় 11 তারিখে যে 8টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু বিএনপির ক্যান্ডিডেট আছে, প্রত্যেকটা ইউনিয়নে। তো এইভাবে সারা বাংলাদেশে যখন যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির চিহ্নিত এবং ইউনিয়নের লিডার যারা, তারাই কিন্তু নির্বাচন করছে। তো ওনারা যেহেতু দলীয় প্রতিজ্ঞা করছেন না, তারা জনগণকে বলছে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না।
এটা একটা হিপোক্রেসি না কি যেন একটা বলে জি, ইংলিশের আমরা কথা, সেটাও কিন্তু একটু আবার দলের শুনে দলের আসি। হিসাবে এটা করছে। একটু শুনে না, আমি আসবো। লাস্টলি যে কথাটা জি, জি। মানে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা নির্বাচনের আগে বিএনপির যে স্ট্যান্ডটা এখন নিচ্ছে, এটাই আসলে আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে, জি, আমাদের গণতন্ত্রকে নষ্ট করছে, জি, আসবো, গণতান্ত্রিক আসবো আপনার চর্চাটাকে কাছে। নষ্ট করছে। জি, যে আসবো জানাব একটা মোস্তফা চমৎকার কামাল। বিষয় সামনে এনেছেন, একেবারেই প্রাসঙ্গিক বিষয়। বিএনপি সিদ্ধান্ত নিয়েই নির্বাচনে নেই, ঘোষণা দিয়েই তারা নির্বাচনে নেই। এর প্রেক্ষিতে তাদের ব্যাখ্যা হচ্ছে যে সরকার তাদেরকে নির্বাচনের আশেপাশে যেতে দিচ্ছে না। বিএনপি মহাসচিবের বাসায় নির্বাচনের পাশে ঘেঁষতে দিচ্ছে না। বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য হচ্ছে বিএনপি এই নির্বাচনে আছে, ঘোমটা পরে নির্বাচনে আছে। ঘোমটাটার নাম হচ্ছে স্বতন্ত্র ঘোমটা। আচ্ছা, এই হচ্ছে তাদের দুই দিকের বিশ্লেষণ। এখন বিএনপি কেন নেই, তারা এটার প্রেক্ষিতে পর্যাপ্ত যুক্তি দেখিয়েছে যে তাদের প্রতি টর্চার করা হচ্ছে, গ্রেপ্তারের বর্ণনা দিয়েছে, তাদের বিয়ের অনুষ্ঠান থেকে ধরে নিয়ে যাওয়া, মিলাদ মাহফিল থেকে ধরে নিয়ে যাওয়া, এই ধরনের নানান যুক্তি তারা দিয়েছে। আর বাস্তবতাটা এমন জায়গায় গেছে যে বিএনপি নাই ঘোষণা দিয়ে, জামাত নাই, তাদের নির্বাচনী সক্ষমতাই নেই অথবা উপযুক্ততা নেই, তারা নিবন্ধিত দল না। সরকার সমর্থিত জাতীয় পার্টি আছে বা নাই কোনোটাই আপনি বলতে পারছেন না। অন্যান্য সহযোগী যারা কোন তারাও কোন নাই। জায়গায় আছে আছে। কিছু। এখন গত কয়েকদিনে 8 জন মানুষ মারা গেছেন সহিংসতার খবর প্রায় প্রত্যেক দিনে। নির্বাচনকে আমরা দুই ভাগে ভাগ করছি, বলছি স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। মৃত্যুর কিন্তু কোনো স্থানীয় বা জাতীয় চিহ্ন থাকে না, মৃত্যু মানের মৃত্যু। এই 8 জনের মৃত্যুবরণ বলা যায় না যে স্থানীয় মৃত্যু, ছোট্ট মৃত্যু বা গুরুত্বহীন মৃত্যু, মোটেই বলা যায় না। স্বজনরা বোঝেন কত কষ্টের। সংঘর্ষগুলো বিভৎস পর্যায়ের, বিভিন্ন জায়গায় হাত পায়ের রগ কেটে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। এখানে সরকার যে জায়গাটাতে একটু বিপজ্জনক অবস্থা আছে, দায়ী করতে পারছে না কাউকে, যেহেতু অন্যরা নির্বাচনে নেই। তার নিজের দলই তো নিজের দলই করছে। আওয়ামী লীগ যেখানে শুরুতে চেষ্টা করেছিল নিয়ন্ত্রণে আনতে, কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারেনি বা পারা যায়নি বা পারার বাস্তবতা নেই। পরবর্তীতে এসেছে যে তারা দমন করবে। আমি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যগুলো, দুটো বক্তব্য পড়ি। জি, একটা হচ্ছে তিনি বলেছেন শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা। আগেও বলেছেন, আজ সুনির্দিষ্ট করে বলেছেন, অর্থাৎ শৃঙ্খলা ভাঙলে, অর্থাৎ ভাঙ্গার কিন্তু আর বাকি নাই। এখন আমাদের হচ্ছে কঠোর ব্যবস্থা কি সেটা দেখার অপেক্ষা। পরবর্তীতে আজ যেটা তিনি যোগ করেছেন, স্মরণ করে দিয়েছেন অনেকটা ধমকের সুরেই, যে যেই নমিনেশনগুলো দেওয়া হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছে, যে যেন একটু ভয় পায়। জি, আমার মনে হয় আমি সবশেষে তিনি যে বাক্যটা যোগ করেছেন, চমৎকার বক্তব্য। কার্যকর কতটুকু হয় সেটা পরের বিষয়। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে শৃঙ্খলা বিরোধী কাজ হিসেবে গণ্য হবে। কিন্তু এরই মধ্যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তাহলে মানে সাধারণ সম্পাদকের কথা অনুযায়ী এটি শৃঙ্খলা বিরোধী কাজ তার দলের লোকরাই করেছে। জনাব ABM মোশাররফ হোসেন, একটু আসি আপনার কাছে। যে কথাটি আসছে, যেটি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচনে বিএনপি আছে ঘুমটা দিয়ে। না, আসলে এই কথাটি এটা রাজনৈতিক স্টান্টবাজি। আসলে বিএনপি তো নির্বাচন, যে কথাটি কামাল ভাই বলেছে যে আনুষ্ঠানিকভাবে বিএনপি নির্বাচন বর্জন করেছে, এখানে তো ঘোমটা দেওয়ার বা অথবা লুকোচুরি করার কোনো কারণ নেই। প্রতীক নিয়ে করছেন না, আমরা নাই, আমাদের কোনো প্রার্থী নাই নির্বাচনে, স্বতন্ত্র বিভিন্নভাবে। এখন স্বতন্ত্র আপনি একটা বলবেন যে বাংলাদেশে তো বিএনপির মতো দলে, বিশাল দলে অসংখ্য নেতা সমর্থক থাকতে পারে, সেখানে যদি কোনো সমর্থক কোনো কেউ যদি কোনো কারণে অংশগ্রহণ করে, সেই দায় দায়িত্ব তো দল নিতে পারে না। কারণ দল স্পষ্ট ভাষায় বলেছে এই নির্বাচন আমরা বর্জন করেছি। কারণ যেখানে নির্বাচন, আপনি মোসা কামাল ভাই যে কথাগুলি বলেছে আপনি লক্ষ্য করবেন যে চমৎকার, যে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে এমন একটা জায়গায় আওয়ামী লীগ চলে গেছে, এখানে নিয়ম কানুন শৃঙ্খলা কোনো কিছু নাই। কারণ আপনি ইতিমধ্যে 8 জন নিহত হয়েছে, 8 জনের একজনও কোনো বিএনপির লোক না, নিহত। আরেকটি কথা বলেছে কামাল ভাই, এই জিনিসটি অত্যন্ত কৌশলে এড়িয়ে গেছে নাকি, যে কেন্দ্রীয় কার্যালয় রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপক আবেদন। এটা কোথায় বলছে ওবায়দুল কাদের সাহেব, বলছে রাজাকারদের বিরুদ্ধে।
মানে তার দলের রাজাকাররা এতদিন আমরা যে এই কথাটি বলে এসেছি যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের এই 13 বছরে প্রায় 5,500 জামাতের পদধারী নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে, একেবারে মজলিসে শুরা থেকে শুরু করে। না, এই কথাটি কিন্তু আবার ওবায়দুল কাদের এর আগে আরেকটা আপনি তো এই যে অনুষ্ঠানে নির্বাচন সম্বন্ধে বলেছে, না ওই নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের সাহেব আরেকটি কথা বলেছেন যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ এই একজন আরেকজনের বিরুদ্ধে এই অভিযোগগুলো দিচ্ছে। আপনি বেসিক্যালি অনেক জায়গায় তো জামাতের লোকজনের নমিনেশন পেয়েছে, এরকম আমরা পত্রিকা দেখেছি, যারা আগে জামাত করেছে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এই ঘটনা তো আমরা পত্রিকা দেখেছি, আমরা তো নাই। আপনি এখন আমাদের ব্লেম দেবেন যে বিএনপি বলতে পারে, আমরা তো আমরা তো এখন দর্শক, এই পত্রিকা যে নিউজ হয়, মানুষ যে আলোচনা করে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এই যেমন আমরা শরীয়তপুরে বলেছি যে একটা ইউনিয়নের সকল বিনা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আপনি যদি টিভির নিউজগুলি দেখেন আওয়ামী লীগের নেতারাই বলছে যে আমরা কি, আমি দেখছি কালকে আমি দেখেছি যে আওয়ামী লীগের এক ইউনিয়নের নেতা বলছে আমরা কি আওয়ামী লীগ করি না, আমাদের নমিনেশন কিভাবে উল্টো হয়ে গেল। এক, আপনি শুধু তাই না, আজকে এই নির্বাচন না, আমরা যে বারবার বলেছি, আপনি রাউজান বাংলাদেশে একটি উপজেলা আছে আপনি জানেন, চট্টগ্রাম, এর আগে সেই রাউজানের উপজেলা পরিষদের সকল প্রার্থী, পৌরসভা আছে ওখানে একটি সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। বাংলাদেশের যারা নির্বাচনের বিশ্লেষক, যা সবাই নির্বাচন কমিশনকে বলেছে যে আপনি কোনো ব্যবস্থা নেওয়া দরকার নাই, একটা জায়গায় আপনি দৃষ্টান্ত এক্সাম্পল করেন যে এমন কি হয়েছে রাউজানে যে কেউ নমিনেশন করার সাহস পাচ্ছে না, সেখানে উপজেলা বলেন পরিষদ একই ঘটনা ঘটেছে। অর্থাৎ এই সরকারের আমলে নির্বাচন ব্যবস্থাটাকে আপনি এমনিভাবে তাদের কয়রাত্ম নিয়ে, তবে আরেকটু কথা কামাল ভাই বলেছে আপনি একটু খেয়াল করবেন কিনা, যে এখানে প্রশাসন, আমরা যে কথাটি বারবার বলে এসেছি যে ওই যে ওবায়দুল কাদের সাহেব বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন, আরে এইটা তো সবচেয়ে বেশি সাফারার আমরা, প্রশাসন প্রকাশ্যে আমাদেরকে বলছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে নমিনেশন পেপারে স্বাক্ষর করেছে সেই প্রার্থী কিভাবে পরাজিত হয়, এই কথা তো আমরা বারবার আপনার এই টক শো বহুবার বলেছি। সেটা তো মানে নির্বাচন হলে তো অবশ্যই পরাজিত হতে পারে, প্রশাসন সেই কথাটি বলছে, কারণ প্রশাসনের তো চাকরি বাঁচাতে হবে, তাদেরকে তো পোস্টিং নিতে হবে, তাদেরকে তো যে কোনো জায়গায় তারা ওএসডি হবে। এমনি একটি পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, আপনাকে নির্মোহভাবে বিচার করতে হবে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা এখন জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। আপনি হয়তো একসময় শুনতে পারবেন মোশাররফ ভাইয়ের কথা শুনে আসলে যেটা আমার কাছে মনে হচ্ছে যে নাচতে না জানলে উঠান বাঁকা একটা কথা আছে। আসলে কোনো নির্বাচনে যাওয়ার মতো আমার মনে হয় তাদের দলের কোনো শৃঙ্খলাও নাই, ক্যাপাবিলিটিও নাই। তার কারণ যে এত বড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে প্রার্থী বাছাই করতে হবে, সেই ধরনের রাজনৈতিক কোনো মানে স্ট্যাবিলিটি মনে হয় তাদের ভিতরে আমরা দেখি না। রিজভী সাহেব এক কথা বলছে ওখানে বসে, পার্টির মহাসচিব আর এক কথা বলছে, কারো কথার সাথে কারো কোনো সমন্বয়ও নাই আমরা যেটা দেখছি। আর উনি যে কথাগুলো বারবার একই কথা বারবার যে বলছেন যে নির্বাচন বললে কোনো জিনিস নাই, কোথায় নাই? আপনি তো নির্বাচনে আসছেনই না, আপনি নির্বাচনে আসলে না বুঝতে, আপনি প্রত্যেকটা গেস করে কথাবার্তা বলছেন, আপনি মনে করছেন যে তা আপনার স্ট্যাবিলিটি যদি একটা ইউনিয়ন পরিষদে নির্বাচন করার মতো যদি না থাকে, আওয়ামী লীগের কোনো প্রার্থী যদি জোর করে যায় সেটাকে যদি আপনি প্রতিহত করার মতো আপনার যদি স্ট্যাবিলিটি নাই থাকে, তাহলে আপনি কিসের রাজনৈতিক দল আর কিসের আপনি হয়েছেন? আপনি কি আমাদের যে দীর্ঘ সময় যে রাজনীতি, এই যে 24 বছর ধরে যে আপনারা দুইটা স্বৈরা শাসক যেভাবে শাসন করেছেন, আমরা যে এত কিছু আদায় করেছি আমাদের নেত্রীর পক্ষে, কি আমাদেরকে কি আপনারা পুষ্পমাল্য দিয়ে ছিটিয়েছিলেন রাস্তাতে? আপনারা বুলেট, বোমা সব কিছু দিয়ে হাত কেটেছেন, চোখ তুলেছিলেন, পা কেটেছেন, ধর্ষণ করছেন, পুকুরের মাছ কেটে নিয়েছেন, ধান কেটে নিয়েছেন, কত কি নির্যাতন করেছেন। তবু আমরা যোগ্য নেতার নেতৃত্বে রাজপথে থেকে দুটো স্বৈরাচার সরিয়ে আমরা একটা গণতন্ত্র আমার নেত্রী নিয়ে এসে আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছে। একটা রাজনৈতিক যে লোক, এই কথাটা বলার অর্থই হলো যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর একটা আদর্শ আছে, তার সুযোগ্য কন্যা একটা সুন্দর নেতৃত্ব আছে, আমাদের আদর্শ আছে, নেতৃত্ব আছে, সংগঠন আছে, কিন্তু আমাদেরকে পারবে কে? আমি একটু বলি থিওরির মতো, ফর্মুলার মতো না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার দলের আমরা তৈরি করেছি। আপনার দলের সাধারণ সম্পাদকই আজকে বলেছেন যে এই যে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া,
এটা আসলে দলীয় নৈতিক না, দেখেন এটা যদি এই যে কোনো উনি একটা জায়গাতে এত কোনো সত্য একটি কথা, শক্তিধর না কোনো ক্যান্ডিডেট, আমি আপনার কথাটাই বলছি, এত সুন্দর একটি কথা হ্যাঁ, এবং না, এটা ঠিক আছে, আসলে আমি তো তাই অ্যাকসেপ্ট করছি। উনি যে কথাটা আসলে বুঝাতে চেয়েছেন যে ভাই প্রতিদ্বন্দ্বিতা করে এতগুলো আসো, প্রার্থী, নির্বাচন করে আসো, তোমরা এমন কি শক্তিধর ব্যক্তি হলো বা এমন কি হলো যে উনি দাঁড়িয়েছে বলে আর কেউ প্রতিদ্বন্দ্বী নাই। হ্যাঁ, এই যে তুমি হতে কৌশল পারে করছো এটা। কেন? কারণটা হলো একদিকে বিএনপি নাই, হয়তো সে এখানে বিএনপির কোনো প্রার্থী যে কারণেই হোক হয়তো ম্যানেজ না, করেছে। বিএনপির প্রার্থী আর নাই, কিন্তু অন্য আরো দল তো আছে, অন্য প্রার্থীগুলো হয়তো দেখছে যে আমি ভোট করলে হয়তো আমি পাস করতে পারবো না, এগুলো লোকালি ম্যানেজ করে, যেটা আনঅফিশিয়ালি কথাবার্তা। আসলে অফিশিয়ালি আমি এটা বলতে পারবো না কিছু, এটা আনঅফিশিয়ালি ম্যানেজ করে হয়তো কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছে, নাহলে একটা ইউনিয়ন পরিষদের ক্যান্ডিডেট থাকবে না, এটা অবিশ্বাস্য কথা। এবং উনি সেই কথাটাই বোঝাতে চেয়েছে যে নিশ্চয় এখানে কোনো মেকানিজম বা কোনো কিছু করা হয়েছে যে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়েছে। কিন্তু কথাটা হলো এই কাজটা তো নির্বাচন কমিশনের কাউকে ডেকে এনে প্রার্থী করা, যে না তুমি একা করবো না, তুমি আসো বা অমুক, এটা তো আসলে তারও কাজ না, এটা কিন্তু নির্বাচন কমিশনেরও কাজ না। নির্বাচন কমিশন তো ডেফিনেটলি আহ্বান করবে যে আপনারা সুষ্ঠুভাবে আসেন, প্রতিদ্বন্দ্বিতা করেন, নির্বাচন করেন। যে পরিবেশ নিয়ে কথা বলছে যে কেউ নির্বাচনে আসছে না, আসছে না, এটা তো সব জায়গায় কথা না, এটা কিছু কিছু জায়গায় হতে পারে। এই 153টি জায়গায় হলো 8টা ইউনিয়ন, একটা উপজেলায় 4টা ইউনিয়ন, এই 4টা ইউনিয়নে হয়তো একটা ম্যানেজ হলো, এরকম সারা বাংলাদেশে কেউ না কেউ হয়তো ম্যানেজ করে, যেটা যে ম্যানেজটা হয়তো ইললিগ্যাল, একটা অনৈতিক। জি, আমি একটু সংখ্যা সহ উল্লেখ করছি। নির্বাচন হবে 848টা ইউনিয়নে, জি, বিদ্রোহী আছেন 753 জন। সংখ্যাটা সামান্য না কিন্তু, অর্থাৎ প্রায় সব ইউনিয়নই আছে, অর্থাৎ 753 জন। এখন বিষয়টা না, বিষয় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতার কোনো পালাবদল হয় না। আবার এই নির্বাচনে যদি এমন হতো যে আওয়ামী লীগ খারাপ করেছে, তাতে ক্ষমতার কোনো চুক্তি ঘটতো না, ঝুঁকির কিছু ছিল না, নিশ্চয়ই না। আবার বিএনপি যদি নির্বাচনে আসতো, যদি ভালো করতো, তাতে মোটেই যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এই ধরনের কোনো নিশ্চয়তা মিলতো না। কিন্তু আপনি দুদিকে, আমি যেটা খেয়াল করেছি, একটা স্বস্তিভাব কিন্তু দুদিকে আছে। আনোয়ার ভাইদের স্বস্তি হচ্ছে যে বিএনপির সক্ষমতা নেই, তারা ক্যান্ডিডেটও দিতে পারছেন না, নির্বাচনে যে যোগ্য, যে অ্যারেঞ্জমেন্ট, এই ক্যাপাসিটি তাদের নেই, পরিচালনা করার মতো ক্ষমতা নাই। এই হচ্ছে তাদের স্বস্তির বিষয়। আপনি কিভাবে বলবেন? কারণ এমন একটি দল, আনোয়ার ভাইয়ের কথা আমি বলছি, আচ্ছা জি, তাদের স্বস্তির বিষয় এই জায়গা। আচ্ছা, আবার মোশাররফ ভাইদের স্বস্তির জায়গা হচ্ছে যে আমরা নাই, আওয়ামী লীগ নিজেরা মারামারি করে, তাদের কিছু মরে, কিছু আহত হয়, এটা তাদের জন্য স্বস্তির বিষয়। কিন্তু মানুষের জন্য তো এটা মোটেই তামাশার বিষয় না। স্থানীয় সরকার নির্বাচন হয়তো ক্ষমতার পালা বদলে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এক একটি এলাকায় কিন্তু বিশাল ভূমিকা রাখেন এই জনপ্রতিনিধিরা। আপনার আমার মতো বা আরও উচ্চশিক্ষিত যারা আছেন তাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেটও দেন তারা, যাদেরকে আমরা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনৈতিক শব্দটা বলেছেন বা শৃঙ্খলা বিরোধী কাজের কথা বলেছেন। তো এই অনৈতিক কাজ অথবা এই শৃঙ্খলা বিরোধী কাজ করে যারা জনপ্রতিনিধি হবেন, তারা কিন্তু আমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে। আমার স্বভাব চরিত্র ভালো ওনার জানা মতে, অর্থাৎ উনি কিন্তু ম্যাটার করেন, রাজনৈতিকভাবেও ম্যাটার করেন, সামাজিকভাবে ম্যাটার করেন, প্রশাসনিকভাবেও ম্যাটার করেন, স্থানীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা এবং বরাদ্দ যে কোনো সময়ের, বাংলাদেশের অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি, কর্মযোগ্য বেশি। সেই ক্ষেত্রে এরকমটা না হলেই ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো, দু দলের জন্যই ভালো হতো, দেশের জন্যও ভালো হতো। সেটা হচ্ছে আমার উপলব্ধি, মোটেই স্বস্তির বিষয় নয়। তারা দুই দিকে যে স্বস্তি আরো ভালো হতো, কিন্তু মোটেই স্বস্তির বিষয় না। বিএনপি যে অভিযোগটি করছে সে সম্পর্কে কি বলবেন? বিএনপি বলা হয়, আনোয়ার ভাই যেটা বারবার বলছিলেন, কৌশলের একটা কথা বলেছেন, সাধারণ সম্পাদকও বলেছেন, রাজনীতি গড়পড়টা একটা কৌশলের খেলা। বিএনপি নির্বাচনে না যাওয়া তাদের কৌশল। আবার তারা বলতে চাচ্ছে যে তারা যেন না যায়, সরকারের সেটা চেয়েছে। আবার তাদের বক্তব্যে বোঝা যায় সরকার জিতেছে, কৌশলে সরকার জিতেছে, কৌশলে তারা হেরেছে, তাদের বক্তব্য যেটা বোঝা যায়। কিন্তু কৌশল এই পর্যায়ে যাওয়াটা সঠিক নয়, রাজনীতির জন্য মোটেই সঠিক নয়। কারণ স্থানীয় সরকার নির্বাচনটা, যতই আমরা বলি স্থানীয় সরকার, এখন এটা স্থানীয় পর্যায়ে নাই, এটা রাজনৈতিক নির্বাচন, ঘোষণা দিয়ে রাজনৈতিক নির্বাচন। সেখানে আনোয়ার ভাই যেটা বললেন পারস্পরিক সমঝোতা, সেটা এলাকায় যারা থাকেন, চেনা জানা পরিচিত থাকেন, একটা ম্যানেজমেন্টের বিষয় থাকে, বোঝাপড়ার বিষয় থাকে। আপনি আলোচনার এক পর্যায়ে এনেছেন জামাতের কথা, না কিন্তু হ্যাঁ প্লিজ, জামাত কিন্তু নির্বাচনে কোনো না কোনোভাবে আছে, হয়তো প্রার্থী নাই কিন্তু নির্বাচনে আছে, ওয়ার্কার হিসাবে আছে, ভূমিকা রাখে।
তারা নানান সমীকরণ মেলায়। কিন্তু এই যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও কি মানে কৌশল? এক ধরনের, আমার মতে এক ধরনের বিকৃত কৌশল, মোটেই কোনো সুস্থ কৌশল না, সুষ্ঠু কৌশল না, পরিচ্ছন্ন কৌশল না। এক ধরনের জোর জবরদস্তি, বিকৃত সুখ পাওয়া, যে আমি বিনা ভোটে জিতে গেলাম, কিন্তু সেটা ফলাফল ভালো হচ্ছে না, আমরা দেখছি তো। একসময় জাতীয় নির্বাচনে ঘটেছে, এখন স্থানীয় নির্বাচনেও সেটা চলে যাচ্ছে। খেয়াল করবার মতো বিষয় হচ্ছে বিভিন্ন ছোট্টখাট্ট যে সংগঠন আছে, ট্রেড বডি আছে, সেখানেও এখন এই বোঝাপড়ার একটা পদ্ধতি বা একটা চর্চা হচ্ছে। সামগ্রিক যোগফলে বিষয়টা মোটেই সুখকর নয়। জনাব ABM মোশাররফ হোসেন, শুনতে চাই, শেষ পার্টে আছি, একটু না, সংক্ষেপে। আপনি একটা কথা এখানে একটা আলোচনা করেছেন। হ্যাঁ, রাজনৈতিক যে নির্বাচনগুলি হয় এগুলি বাংলাদেশের রাজনীতির একটা ছোঁয়া আছে, অস্বীকার করার কোনো পদ্ধতি নেই। আপনার জাতীয় সংসদ বলেন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার যাই বলেন। কিন্তু কামাল ভাই একটা প্রশ্ন রেইজ করেছে, আপনি হয়তো যদি একটু সতর্কতার সাথে খেয়াল করতে তাইলে বুঝতে পারতেন যে বাংলাদেশে প্রফেশনাল কিছু বডি আছে, যেমন প্রেস ক্লাব, বিভিন্ন মানে পেশাজীবীদের, যে আপনার প্রেস ক্লাব, আপনার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কৃষি ইনস্টিটিউট, এইরকম বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে। এই আওয়ামী লীগের 13 বছরে সেখানে কি নির্বাচনের কোনো ছোঁয়া আছে? আপনি দেখবেন প্রেস ক্লাবে নির্বাচন আছে, প্রেস ক্লাবের মতো জায়গায় দখল হয়ে গেছে, আছে দখল হয়ে গেছে। আপনি দেখবেন বিএমএ, আমরা আগে দেখতাম না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখতে যেতাম যে ব্যাপক একটা কর্মযোগ্যতা, সারা বাংলাদেশে ডাক্তাররা ভোট দিত। এখন একটা প্যানেল, যে আওয়ামী লীগের যে প্যানেল দেবে সেইটা জয়যুক্ত, অন্য কারো কোনো খোঁজ নাই। এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে বাংলাদেশের একটা টোটাল শিক্ষিত এবং খুব মানে এরিস্টোক্র্যাটিক একটা সংগঠন ছিল, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কোনো ইলেকশন নাই। কৃষি ইনস্টিটিউট, কোনো ইলেকশন নাই। তো সুতরাং পেশাজীবীরা পর্যন্ত যেখানে তারা ইলেকশন করতে পারছে না, তো সেখানে আপনি জাতীয় বলেন, স্থানীয় বলেন, সেখানে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগের আমল হবে, এটা আপনি কিভাবে প্রত্যাশা করেন? প্রত্যাশার কোনো সুযোগই নেই। বরং যারা প্রমাণ করতে চাচ্ছে, আপনি দেখেন আরেকটা মজার কারণ আমি আপনাকে বলি, এই যে আমি কামাল ভাই হয়তো সাংবাদিকতা লক্ষ্য করে, যে আমরা দেখেছি যে কোনো নির্বাচনে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই ইউপি নির্বাচন অনেক জায়গায় কিন্তু ইভিএম নাই। অর্থাৎ আমরা যে কথাটি বলেছি, ইভিএম এর মাধ্যমে যেভাবে ম্যানিপুলেট করে প্রার্থীকে জয়যুক্ত করানো যায়, কারণ আওয়ামী লীগের নিজেরা ইলেকশন হচ্ছে, এখন আর ইভিএম কিন্তু দিচ্ছে না এই পর্যায়ে ইউনিয়ন পরিষদে। এইটা কিন্তু আরেকটি বিরাট তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদে আপনার এই যে ইভিএম দিচ্ছে না? কারণ এখানে ম্যানিপুলেট করা যাবে না, কারণ সব আওয়ামী লীগ সংঘর্ষ হবে, মারামারি হবে, খুনাখুনি হবে, যার কারণে কিন্তু তারা এই পদ্ধতি থেকে সরে আসছে। অর্থাৎ নির্বাচন কমিশনও এই সরকারের যেটি আজ্ঞাবহ ইনস্টিটিউশনে পরিণত হয়েছে, এটার আরেকটি প্রমাণ কিন্তু এই আপনার স্থানীয় সরকার নির্বাচন। জি জনাব আনোয়ার, আমি যদি এইভাবে বলি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধান বিরোধী দল সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো যেহেতু অংশগ্রহণ করছে না অন্তত নামে, সেই কারণে কি আওয়ামী লীগের নিজেদের মধ্যে এ ধরনের সংঘাত সংঘর্ষগুলো হচ্ছে? না, দেখেন, আওয়ামী লীগ, বিএনপি তারা সবাই বড় দল, এবং এক একটা ইউনিয়নে, বিশেষ করে আমি আমার দলের কথাই বলি, যে যোগ্য মানে ক্যান্ডিডেট অনেকগুলাই থাকে, 2 জন 3 জন 4 জন এক একটা ইউনিয়নে থাকে, এবং তারাও প্রত্যেকে ইন্টারেস্টেড এই ইলেকশন করার জন্য। কিন্তু দলীয়ভাবে তো একজনের বেশি দেওয়া সম্ভব না, যেহেতু এটা দলীয় নির্বাচন হচ্ছে। এবং আমি গতকাল পত্রিকাও দেখলাম এবং অনেক জায়গায় কথা বলেও দেখেছি যে তৃণমূলের নেতৃবৃন্দরা যে কারণে এখন চাচ্ছে যে এটা ওপেন করে দেওয়া হোক। ওপেন বলতে যে এখানে কোনো দলীয় কোনো ক্যান্ডিডেট থাকবে না, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, ওখানে যারা যারা যেটা আগে ছিল, এরকম অনেক জায়গা থেকে কিন্তু এরকম দাবিও কিন্তু এখন উঠছে। তো এটার কারণটাই হলো যে সেখানে 4 জন 5 জন যোগ্য ক্যান্ডিডেট কিন্তু সত্যি কিন্তু যোগ্য আছে। বিএনপি তো থাকতে পারে, বড় দল তো থাকতেই পারে, তো তাদের মধ্যে থেকে একজনকে করা হবে, এবং এই একজন করার জন্য তো আমাদের দল থেকে একটা সুন্দর সিস্টেম করা হয়েছে, যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেক্রেটারি, মানে সভাপতি সেক্রেটারি, তারপরে উপজেলার সভাপতি সেক্রেটারি এবং জেলার সভাপতি সেক্রেটারি, এই 6 জন সিগনেচার করে তারা কেন্দ্রে সেই নামগুলো পাঠায় সম্ভাব্য প্রার্থীর, এবং কেন্দ্র আবার এই যে কয়জনকে পাঠানো হয় প্রত্যেকটা ইউনিয়নের ইন্ডিভিজুয়ালি তাদের কিন্তু সবকিছু কিন্তু মূল্যায়ন করা হয় যতটুকু সম্ভব। মূল্যায়ন করার পরিপ্রেক্ষিতে তারপরে যে একটা নির্বাচন বোর্ড আছে আমাদের নেত্রীর নেতৃত্বে, সেখানে কিন্তু অ্যাপ্রুভাল করা হয়।
কিন্তু তারপরও এই তো যে আমরা একটা দেখতেছি প্রক্রিয়ার যে মাধ্যমে এত একটা প্রক্রিয়া সিস্টেম করা আছে আমাদের করে হয়, তারপরও তো বিদ্রোহী না, প্রার্থী আমি বলি না এই মানার যে প্রবণতা। এর পদ্ধতিতে আমাদের এটা সিস্টেম করা আছে। এখন সব জায়গায় কিছু না কিছু ব্যতিক্রম থাকে। এখন 1000-এর ভিতরে যখন একজন হয়ে যায়, ওই একজনই সুষ্ঠুভাবে নির্বাচিত 999কে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এটা এমনই একটা ব্যাপার। তো দেখেন আমাদের আওয়ামী লীগেরও কিন্তু এভাবে সারা বাংলাদেশে এই যে দ্বিতীয় ধাপে এর আগের ধাপে 700-800 হলো, এর আগে আরো 800, এখন আবার হচ্ছে। এর ভিতরে আওয়ামী লীগ, বিএনপি বা বিতর্কিত হয়তো মুষ্টিমেয় 2-1 আসতে পারে, কিন্তু বাকিগুলা কিন্তু ওইভাবেই নির্বাচিত হয়েছে। তো এই যে মেজরিটিটাই যদি এভাবে সুষ্ঠুভাবে একটা পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচিত হয়, টুডে টুমরো এটা আরো ট্রান্সপারেন্ট হবে এবং আরো গ্রহণযোগ্যতা বাড়বে। এইটা আমার দলের, আমি সিস্টেমের কথা বলছি। তারপরও যেখানে বড় দল এবং আমাদের দলীয়ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং যারা আমার দলের ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে প্রত্যেকবারই আহ্বান করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কেউ বিদ্রোহী প্রার্থী হবে না। তাহলে একটা সুষ্ঠু রাজনৈতিক দলের যদি আমরা ভবিষ্যতে ইউনাইটেড হতে চাই, তাহলে অবশ্যই এগুলো যত আমরা পরিহার করতে পারবো তত কিন্তু একটা রাজনৈতিক দল কিন্তু একটা ইউনাইটেড হবে। যে পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের সবাই নেতৃবৃন্দ এই একটা জিনিসই প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে, তোমরা বিদ্রোহী প্রার্থী পরিহার করো এবং দল যাকে মনোনীত করেছে তার পক্ষে নৌকার পক্ষে কাজ করো। সেই অবস্থা তো থাকে নাই অনেক জায়গায়, কিন্তু এখন থাকছে না। এটা আরেকটা কারণই হলো যে সেটা হলো যে বিএনপি এখানে নির্বাচনে আসছে না দলীয়ভাবে, এবং আমাদের লোকজনের বা ক্যান্ডিডেটের সবারই একই ধারণা হয়েছে এবং বিএনপিরও এখন যে ধারণা হয়েছে স্থানীয় নেতৃবৃন্দের, যে এই সময় আমরা ভোট করলেই হয়তো পাশ করব। এই পরিপ্রেক্ষিতে ওখানে আমাদের দলীয় যেমন একাধিক প্রার্থী হচ্ছে, বিএনপিরও কিন্তু একাধিক প্রার্থী। কিন্তু আমিও যেটা খোঁজ নিয়েছি পার্সোনালি আমার এলাকায়, সেখানেও কিন্তু একটা ইউনিয়নে বিএনপিরও কিন্তু একাধিক আছে। আর সময় নেই, একটু দিতে হবে। জি শুনে আসি, একটু শুনে আসি। জি, একটা এক্সপেরিমেন্ট ছিল কিন্তু নির্বাচনটা, মানে কিসের? স্থানীয় সরকার নির্বাচনে। আচ্ছা, আগে ব্যবস্থা ছিল সবাই করতে পারবে নির্দলীয়ভাবে, বা দলীয় পরিচয়টা ওইভাবে সামনে আসতো না। এখন তো আবার সেই কথা আওয়াজ আসছে, পুরনো কথার দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে সে কথা আমরা এখনো বলতে পারি না। আনোয়ার ভাই সেখানে বিএনপিকে দোষারোপ করছেন যে বিএনপি আসলে হয়তো বা এরকমটা নাও হইতে পারে। আচ্ছা, আমার কথা হলো যে ওনারা আসলে একটা প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু সেটা আমাদের জন্য ভালো খবর না। আমরাও তো গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় ছিলাম যে এক্সপেরিমেন্টের রেজাল্টটা কীরকম আসে, যে যদি গোপনে রাজনীতি করার চেয়ে প্রকাশ্যে করাটা ভালো, একটা ট্রান্সপারেন্সির প্রশ্ন। সেই প্রশ্নে আসছিল যে স্থানীয় সরকারও প্রতীক নিয়েই হোক, এর পক্ষে ব্যাপক মতামত ছিল এবং অনেক মানুষ রায়ও দিয়েছে বা মনে করেছে যে পরিষ্কারভাবেই হোক, গোপন না থাকুক। কিন্তু আনোয়ার ভাইও যেটা বললেন, বা যেই গত কয়েক ধাপের যে নির্বাচন, সেখানে এক্সপেরিমেন্টটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যেটা বাড়তি আশা ছিল যে ঠিক আছে, আমাদের গত কয়েক বছরের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ, নানান বিতর্ক আছে, যে স্থানীয় সরকার দিয়ে যদি ভিন্ন কিছু একটা সূচনা হয়ে যায় তাহলে সামনের নির্বাচনগুলো নিয়ে একটু আশাবাদ দেখা যায়। কিন্তু এই নির্বাচনের বাকি আছে আর 9 দিন বা 10 দিন, 11 নভেম্বর যদি হয়ে থাকে, কিন্তু 10 দিন, কিন্তু নমুনাটা আশাব্যঞ্জক না। কিন্তু এরপরও বলবো এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে, সেটা এখনো বলা যায় না। সেটা তো গেল এই নির্বাচন নিয়ে। সেখানে জাতীয় নির্বাচন বা সামনের নির্বাচন নিয়েও কিছু সংখ্যা কিন্তু নতুন করে আসে, আশাবাদের জায়গাটা সংকীর্ণ হয়ে যায়। 848 জায়গার নির্বাচনে যদি 753 জন প্রতিদ্বন্দ্বী থাকেন বিদ্রোহী, নির্বাচনে কিন্তু বিদ্রোহী নামে কোনো ব্যালট বক্স নেই, আছে নাম, প্রতীক, দল। কিন্তু বিদ্রোহী খুব বেশি সুখকর শব্দ না। কিন্তু এখানে আমাদের বিএনপি ভাইদের এক্সপেরিমেন্টটা কি, সেটা মুশাররফ ভাইয়ের কাছে জানতে খুব ইচ্ছে করে। সেটা বিএনপি নেতা বলতে পারে। আমার হাতে কিন্তু সময় নিতে পারবো না, একদমই না। পর্যবেক্ষণ হচ্ছে, আমি গণমাধ্যম কর্মী হিসেবে শুধু পর্যবেক্ষণটুকু বলতে পারবো। জি, বিএনপির দায় আমি নেব না, আওয়ামী লীগের দায় আমি নেব না, লক্ষণটা ভালো না। জি জনাব এবিএম মোশাররফ, যেটি আমরা শুনলাম, যেটা আনোয়ার ভাই বললেন, যে বিএনপিরও যে নামে তারা রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা ইলেকশন করছে না, কিন্তু তারপরে তারা স্বতন্ত্রভাবে যে বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছে, সেখানেও বিএনপির
না, একাধিক প্রার্থী আছে। আনোয়ার ভাই, আমি 30 সেকেন্ড শুনবো আর আনোয়ার ভাই। আনোয়ার ভাই যে কথাটি বলেছে এই তথ্য নির্ভর নয়, এটা একটা বিভ্রান্তজনক, মানে তাদের যেই, কিন্তু তার এলাকায় আছে না আমি বলি তথ্য নির্ভর না, কারণ এটা হলো কি তারা তাদের যেই অব্যবস্থাপনা সেইটাকে মিনিমাইজ করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছে। অরিজিনালি আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বলে দিয়েছি এই স্থানীয় সরকার এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, সুতরাং সেই স্ট্যান্ডে ঠিক আছে। এখন আওয়ামী লীগ এটাকে বলছে বিভিন্ন জায়গায় বিএনপির বিদ্রোহী, বিএনপির অমুক সমক, আমরা তো ইলেকশনই করছি না, সুতরাং বহিষ্কারের তো কোনো প্রশ্নই আসে না। এখন আপনি বলবেন, সুতরাং আজকে তারা তাদের এই যে বিদ্রোহী আছে অথবা তারা যে অনেক জায়গায় তাদের নিজেদেরকেও নিজেরা ইলেকশন করতে দিচ্ছে না, এই সকল ঘটনাকে জায়েজ করার জন্য আজকে কিছু বক্তব্য তারা সামনে দাঁড় করিয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ আজকে সে যে এরিয়ার লোক, নাটোরের হয়তো পটুয়াখালীর লোক অথবা বরিশালের লোক ওখানে ধারণা নেই, তারা মনে করবে হয়তো ওখানে হতেও পারে বিএনপি দাঁড়াতো। আমাদের প্রত্যেকটা জায়গাতে বিএনপির কিন্তু ইলেকশন করছে, এটা একেবারে সত্য কথা, কিন্তু উনাদের কথা মতো দলীয় ভাবে না, কোনো স্বতন্ত্র এবং বিএনপির চিহ্নিত যারা ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক তারা দলীয় লোক। তো এরকম কি সারা বাংলাদেশে দুইজনও ওনারা দেখতে পায় নাই যে নির্বাচনে গেছে, মানে একেবারে একজনও যায় নাই, একজন কাউকে বহিষ্কার করছে? তার দলের ব্যাপার না, উনি তো বারবার বলছে যে না আমরা নির্বাচন বয়কট করছি, নির্বাচনে যাচ্ছি না, কিন্তু আমার সেক্রেটারি বলছে আমরা বলছি যে বিএনপির ঘোমটা দিয়ে হলো নির্বাচনে আসছে এবং একাধিক প্রার্থী এক একটা ইউনিয়নও প্রতিদ্বন্দ্বিতা করছে। দ্যাটস ট্রু। কি একটাও খুঁজে পাই নাই যে তাকে নির্বাচন করছে তাকে আমরা দল থেকে বহিষ্কার করি? যদি বহিষ্কার করতো তাহলে বুঝতাম যে তাদের স্ট্যান্ডটা ঠিক আছে। জি, সময় নাই, তারা ওই ঘুমটা পড়ে দলীয়ভাবে নির্বাচনটা করছে। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ভোটের প্রশ্ন আসলে মানুষের কাছে যাওয়া বা ভোটারের কাছে যাওয়া, কিন্তু অনিবার্যভাবে পরিস্থিতিটা যে জায়গায় এসেছে মানুষের কাছে যাওয়ার প্রশ্নটা আর আসছে না। অর্থাৎ ভোটে পাশ করার চেয়ে নমিনেশন পাওয়াটা হয়ে গেছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষমতাসীন দলে নমিনেশন পাওয়ার জন্য লড়াইটা বেশি, পাশ করার জন্য তত লড়াই নাই। তাদের ধারণা হয়ে গেছে যে নমিনেশন মানুষের কাছে যাওয়া, আবার বিএনপি তাদের জনগণের কাছে যাওয়াই লাগছে না, কারণ তারা ঘোষণা দিয়েই নির্বাচন। এমন আরেকটু আলোচনা করার সুযোগ থাকলে ভালো হতো, আর আজকে আর সময় নেই। জনাব ABM মোশাররফ হোসেন, জনাব মোস্তফা কামাল এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।